কর্মসূচি। ব্রেকের আগে আপনাদের আমরা দেখিয়েছিলাম কেন মেদিনীপুর, কেন বারবার সকলে মিলে মেদিনীপুরের দিকে নজর দিচ্ছেন। মুখ্যমন্ত্রী মেদিনীপুর থেকে দাঁড়াচ্ছেন, মানে নন্দীগ্রাম থেকে। আগামীকাল প্রধানমন্ত্রীর প্রথম রাজনৈতিক কর্মসূচি, সেখানে আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছেন অলরেডি অর্ণব। আমি অর্ণবের থেকে একটু আপডেট নেওয়ার চেষ্টা করব। অর্ণব, আগামীকালে প্রধানমন্ত্রী শুধুমাত্র একটি সরকারি অনুষ্ঠানে আসছেন না, তিনি রাজনৈতিক সভা করবেন। উল্লেখযোগ্য রাজনৈতিক সভাটা আগে করবেন, পরে সরকারি অনুষ্ঠান। তুমি তো সেখানেই রয়েছো, কি দেখছো? দেখো, এই মুহূর্তে হলদিয়া হেলিপ্যাড ময়দান, সেই ময়দানের ছবিটা তোমার দেখাতে চাইবো। আমি যেখানে রয়েছি, পিছনেই রয়েছে সরকারি যে অনুষ্ঠানের যে মঞ্চ, সেই মঞ্চ, এবং এর পিছনে চারটে, অর্থাৎ সব মিলিয়ে 5টি হ্যাঙ্গার রয়েছে। এই হ্যাঙ্গারের মধ্যে একেবারে গায়ে লাগালাগি বলতে পারে, একদম পাশে, এবং প্রথম যে হ্যাঙ্গারটি রয়েছে এখানে সরকারি অনুষ্ঠান, আর তার ঠিক গায়ে 4টি বড় হ্যাঙ্গার রয়েছে, সেখানে হচ্ছে রাজনৈতিক সভাটি হবে। এবং তার পাশেই রয়েছে এই হেলিপ্যাড ময়দান। এখানে কাল প্রধানমন্ত্রী এসে নামবেন 3:15 নাগাদ, 3:15 থেকে 3:30 নাগাদ, এবং প্রায় 2 ঘন্টা মতো থাকবেন তিনি। যেটা তুমি বললে একেবারে যথার্থ প্রশ্ন, কারণ বিধানসভা নির্বাচনের আগে নভেম্বর মাস যদি বিজেপির কাছে গুরুত্বপূর্ণ হয়, অমিত শাহের তৈরি করে দেওয়ার টার্গেট, অর্থাৎ বিধানসভায় সিট কি হতে পারে, বিজেপি কতগুলো আসন লক্ষ্য করে এগোবে, সেটা অর্থাৎ ইসবার 200 পার, এটা সেট করে দিয়ে গেছেন অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রথম রাজনৈতিক বক্তব্য রাখছেন বিধানসভা নির্বাচনের আগে, সেটা অত্যন্ত কৌতূহল বাড়িয়েছে এই জেলা জুড়ে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, এই মেদিনীপুর, হাওড়া, হুগলি বিজেপির সাংগঠনিক জোন, এই জোনের ওপর অনেকটা ডিপেন্ড করে রয়েছে বিজেপি। সরকারে আসতে হলে এখান থেকে খুব ভালো ফল করতেই হবে। দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী তারা বলছেন 35-0 করবে, অর্থাৎ অবিভক্ত মেদিনীপুর থেকে 35টা আসনের মধ্যে। রাজীব বন্দ্যোপাধ্যায় হাওড়ার দায়িত্ব নিচ্ছেন, প্রবীর ঘোষালরা হুগলির দায়িত্ব নিচ্ছেন। সেই জায়গায় রাজনৈতিক বার্তা কি হয়, এই মেদিনীপুর সাংগঠনিক জোন থেকে প্রধানমন্ত্রী কি বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে এই মেদিনীপুর, কেন গোটা রাজ্য। আমরা তাকিয়ে রয়েছি আগামীকাল কি বলেন পিএম। অনেক ধন্যবাদ অর্ণব। আমি নির্বেদার কাছে খুব ছোট করে এই বিষয়ে জানতে চাইবো। নির্বেদা, মেদিনীপুরের সঙ্গে আপনার একটা অন্যরকম সম্পর্ক রয়েছে। এই যে 35-0 চ্যালেঞ্জ এবং প্রধানমন্ত্রী নিজে প্রথম রাজনৈতিক কর্মসূচি মেদিনীপুর থেকে শুরু করছেন, তৃণমূলের জন্য চাপ কতটা? 70-0 করলেও তো আপত্তি হওয়ার কিছু নেই, বলছে যখন, তাহলে 70-0 করলেই বা আপত্তি কি? মানে মেদিনীপুরের এমএলএ সিট, এমপি সিটগুলো, আর তার সঙ্গে জেলা পরিষদ ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে 70 বা 170 করলেও আপত্তি নেই। এটা কথার কথা। ওইসব বাজে কথায় কান দিয়ে তো লাভ নেই। কথাটা শুনে মনে হলো কথা মানে অ্যাবসলিউটলি ননসেন্স মনে হচ্ছে। একটা কখনো দল যার একটা ক্ষমতায় আছে, যে দলটি, সে দলটি একটা সিটও কোথাও পাবে না, এ কখনো হয়? আমরা যদি ওই জায়গায় থাকতাম, তাহলে ধরুন আজকে বিজেপি যদি থাকতো, কালকে আমি উত্তরপ্রদেশে বলে আসবো যে সব সিট আমি পেয়ে যাব না। এটা একটা জেলা, এটা একটা জেলা, অবিভক্ত মেদিনীপুর। নুইসেন্স ছাড়া কিছু না। আপনি যে বলছেন কোথাও পাবে না, এরকমটা কি হয়? মালদায় 2016 তৃণমূল খাতা খুলতে পারেনি। কটা পেয়েছে তৃণমূল? ওই জেলাতে কটা আছে তৃণমূলের? আমরা হিসাবটা দেখালাম, এগিয়ে রয়েছে এখনো, কিন্তু বিজেপির শক্তি বাড়ছে। জানার পরেও এখনো নয়, কতখানি এগিয়ে রয়েছে, 12টা আসনে। এবং এবারও যেখানে বিজেপি জিতেছিল সেই খড়গপুরে 3-3টে আসনই জিতেছে তৃণমূল, একটা ধারে কাছে নেই। সেখানে দাঁড়িয়ে বলছে একটাও সিট তৃণমূল পাবে না। এগুলো কি বলবো? এগুলো নুইসেন্স ছাড়া। এটা আমি বললেও তো নুইসেন্স, যে কোনো লোক বললেই নুইসেন্স। আমি হ্যাঁ নুইসেন্স ছিল তাহলে নির্বেদা কোনটা? 42টা একটা, মানে ইট ওয়াজ অলসো আ বিগ ননসেন্স। তখন 42টা যখন বলা হয়েছিল, তখন তোমরা বলেছিলে নুইসেন্স, কিন্তু পৌঁছে গেছিল ওটা 38-এ। না, আমরা নুইসেন্স বলিনি নির্বেদা, আমরা বলেছিলাম 19-এ হাফ, 21-এ হাফ। আমরা নুইসেন্স বলিনি, আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম যে উনি বলেছিলেন 42-42। তোমরা তো এটা একটা মজার গল্প আছে। এটা মজার গল্প কেন? এই যে 19-এ হাফ আর তারপরে কি সাপ কি সব বলছে, এটা একটা কথা আমি শুধু বলি, একটা সিঙ্গেল চ্যালেঞ্জ আজ অব্দি দাঁড়িয়ে আমি নিচ্ছি, সেটা হচ্ছে এতগুলো ভোট নেওয়া হয়েছে, ইভিএম এ নেওয়া হয়েছে,
আর তার পাশে ভোটিং মেশিনে নেওয়া হয়েছে, মানে ভোট বাক্সে নেওয়া হয়েছে। একটা ভোট বাক্স আজ অব্দি গুনে দেখা হয়েছে? একটা ভোট বাক্স, একটা ভোট বাক্স খুলে রেজাল্টটা দেখুন তো কি চ্যালেঞ্জ হয়। নিয়েছেন নির্বেদা, তারপরেও চিৎকার করছেন, তারপরেও চিৎকার করে যাচ্ছেন। আমি বলছি না আমরা এটা নিয়ে অন্য বিতর্ক রয়েছে, অন্য পরিসরে নিশ্চয়ই আমরা আলোচনায় আসবো, আমরা অন্য পরিসরে আলোচনায় আসবো। কিন্তু আজ জেপি নাড্ডা রাজ্যে ছিলেন, তিনি বলেছেন মানুষ তৈরি করে ফেলেছেন যে মমতা ব্যানার্জিকে এবং তার সরকারকে টাটা করতে হবে। কেন? কারণ তিনি কৃষকদের বঞ্চিত করেছেন। শুনুন একবার। নাড্ডা মানে আমি আসবো নির্বেদা। শস্য শ্যামলা বাংলায় ভোটের আগে নজরে কৃষকরাই। কৃষকদের জন্য কার প্রকল্পে দাম বেশি তা নিয়ে চাপানুতর। মালদার জনসভায় কৃষক ইস্যুতে তৃণমূল সরকারকে একের পর এক আক্রমণ জেপি নাড্ডার। पश्चिम बंगाल में ममता दीदी ने किसानों के साथ बहुत बड़ा अन्याय किया है, बहुत बड़ा अन्याय। ममता दी ने अपनी जिद में, अपने ईगो के कारण, अपने अभिमान के कारण मोदी जी के इस कार्यक्रम को बंगाल की धरती पर लागू नहीं होने दिया। मैं सिर्फ ऐसे हाथ हिलाता था, उधर से कहते थे जय श्री राम। और ममता जी को इतना गुस्सा क्यों आता है? अरे किसानों की सेवा की होती तो यह दिन देखने को नहीं मिलते। মমতা বন্দ্যোপাধ্যায় 11, 12, 13, 14 যা ঘোষণা করেছেন, কেন্দ্রীয় সরকার 16, 17, 18, 19-এ গিয়ে সেগুলি ঘোষণা করছেন। আমরা তো জানি বাংলাকে কেন্দ্র অনেক সময় অনুসরণ করে চলে, কৃষকদের ক্ষেত্রেও চলছে। अभी चुनाव होगा, ममता जी को टाटा, उनको नमस्ते। ममता जी, बंगाल की जनता ने आपको नमस्ते करने का तय कर लिया है, यह बात आप समझ लीजिए। भाइपों को नमस्ते करने का तय कर लिया है। মালদার ফোয়ারা মোড় থেকে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি রোড শো করছেন এবং সেই ছবি জেপি নাড্ডা তিনি ট্যাবলোয়ে রয়েছেন এবং জেপি নাড্ডার সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি থেকে শুরু হওয়া র্যালি শেষ রবীন্দ্রনাথের মূর্তির সামনে। मैं ये दावे के साथ कह सकता हूं कि विधानसभा में 200 पार होगा। इस बात को हम लोग समझें। क्या कमल खिलाएंगे, आपके साथ खिलाएंगे और तीसी भाइपों की सरकार को नमस्कार करेंगे। নাড্ডার র্যালির একটু দূরে কৃষক ইস্যুতে পাল্টা বিক্ষোভ কর্মসূচি করল তৃণমূল কংগ্রেস। ট্রাক্টর নিয়ে চলল প্রতিবাদ। কৃষকরা ওর বিরুদ্ধে আন্দোলন করছে আর এই কৃষকরা মমতাদিকে ফুলের মালা দিয়ে বরণ করছে। ওদের সমস্ত দালালি বন্ধ হয়ে যাচ্ছে। এই দালালি বন্ধ হয়ে যাওয়ার জন্যই তৃণমূল কংগ্রেসের মাথা খারাপ হয়ে গেছে। মালদার ডিস্ট্রিক্টের মাটি ঘাটি হচ্ছে কংগ্রেস এবং বেশিরভাগ কংগ্রেসই থাকবে, সে বিজেপি আসুক আর যেই আসুক। কংগ্রেসের গড় হিসাবে পরিচিত মালদায় গত লোকসভা নির্বাচনে বদলে যায় ভোটের সমীকরণ। মালদা উত্তর আসন জিতে নেন সিপিএম থেকে বিজেপিতে আসা খগেন মুর্মু। মালদায় মোট 12টি বিধানসভা আসনের মধ্যে লোকসভা ভোটের হিসেবে 6টিতে এগিয়ে বিজেপি। গাজলের সিপিএম বিধায়কও তৃণমূল ঘুরে এখন বিজেপিতে। ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তর সঙ্গে ইরণ রায় বর্মন, সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। কৃষকদের জন্য কিছু করলে আজ এই দিন দেখতে হতো না নির্বেদা, খুব দ্রুত। কি ব্যাপারে কৃষকদের জন্য? এটা তো নরেন্দ্র মোদীকে তুমি জিজ্ঞাসা করবে, আমাকে নয় তো। না, তাকে পেলে তাকেই কৃষকদের করতাম। ব্যাপার তো উনি ব্যাপারটা সামলাবেন। নাড্ডার অভিযোগ ওই এ যে রাজ্যে এদিকটা- মুখ্যমন্ত্রী হ্যাঁ, কিছু তাকেই করেননি করো। কৃষকদের এই জন্য। প্রশ্নটা আমি বরং তার হয়ে না, শুধু করেছে একমাত্র নাড্ডা আর নাড্ডার যে গুরু ঠাকুর সে কি বলে নরেন্দ্র মোদী, এরা দুজন করেছে। ভারতবর্ষে 71% জায়গায় একসময় বিজেপি ছিল, আজকে 40-এর নিচে নেমে এসছে। এটা মাথায় রাখতে হবে।
আমাদের সবাইকে মাথায় রাখতে হবে আজকে 40-এর নিচে নেমে এসছে। শ্রমিক দা, তার কারণ এই লক্ষ লক্ষ এই যে কৃষকরা স্বীকার করলেন দিনের পর যে দিন কৃষকদের জন্য করেছেন 130টা নাড্ডা কৃষক এবং মারা গেছে। মোদিজি, না, উনি কটাক্ষ এই- করেছেন, এই আপনিও কিছু জানেন, স্বীকারোক্তির please। জন্যই ওনারা উনি এখনো কিছু কটাক্ষ ভোট করেছেন, পান। ওটা স্বীকারোক্তি নয় শ্রমিক দা, ও আপনিও আমি জানেন। ভেবেছিলাম স্বীকারোক্তি, তাহলে ওই জন্য তাহলে না, কিছু ভোট না, পেতেন। এটা কটাক্ষ করলে আরো ভোট স্বীকারোক্তি কমবে। বলেই এরা, তার কারণ হচ্ছে না, এরা সারা স্বীকারোক্তি ভারতের বলেই কৃষকরা মনে জানে করবেন। এবং পশ্চিমবঙ্গের কৃষকরা এরা- জানে ভারতের এরা অন্যান্য সব স্বীকারোক্তিকে- রাজ্যের কৃষকরা কৃষক সম্মান নিধির টাকা পেয়েছে, অথচ আমাদের রাজ্যের কৃষকরা পায়নি। এখন ভোটের আগে যেহেতু দলে টাকা দরকার, ওই জন্য আমাদের এখানকার না, কিন্তু সরকার এটাতে তো বলছে সম্মত টাকা আমাকে হয়েছেন দাও। মুখ্যমন্ত্রী শ্রমিক দা, আপনারা তাও এটাকে এগিয়ে নিয়ে না, যান না, এই বলে কোথায় যে না, সম্মত হয়েছে? এ রাজ্য পায়নি। ওটা কোনো সম্মত হওয়া নয়। ওনার দায়িত্ব ছিল যে আমার কৃষকদের লিস্ট দিয়ে তাদের নম্বরগুলো, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পাঠানো, সেটাই পাঠাচ্ছে না। না পাঠালে ওই সম্মতির কি মানে? আপনি বলছেন হ্যাঁ আপনি দিন, ওটার তো আরে নয়। সবার আপনাকে বেস্ট যে অ্যাওয়ার্ড সাপোর্টটা দিতে হবে, পেয়েছি, সেটা তো দিতে হবে। সবার এবারে ব্যাপার হ্যাঁ, হচ্ছে নির্বেদ দা বলুন। সবার বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে দেশের মধ্যে। আমি জানি না সবার এটা best কোত্থেকে award এই পেয়েছে উদ্ভট দেশের তথ্যটা মধ্যে। এলো। এটা ওই করোনা কালে কিছুই ওই খবর নির্মল রাখছে মাঝির না। ফেক সার্টিফিকেটের এই আপনি- না, কারণ 2017-18-তে নাবার্ডের হিসেব বলছে সারা দেশের মধ্যে কৃষিতে আমরা আছি 18 নম্বরে, অথচ প্রতিবার বাজেটে শুনি কৃষিতে আমরা দেশে প্রথম, আমরা এত অ্যাওয়ার্ড পাচ্ছি। এর কোনো সত্যতা নেই। না না, শ্রমিক দা, আজকে জেপি নাড্ডা বলছেন তার বক্তব্যের মধ্যে বাংলা নাকি 24 নম্বরে, আপনি কিছুই বলছেন জানেন 18 না। নম্বরে, না তাহলে মানে এটা কত? 24 হয়েছে। না, তাহলে 24, তাহলে- আমি তাহলে তো 3 একটা- বছর আমি 17 আপনারা বছর কাকে রেফার করছেন? না, কোন না, রিপোর্টকে না, রেফার নাবার্ড করছেন? বলছে, আমরা উত্তর নেব, একটা নাবার্ড নাবার্ড বলছে বলছে, 24 ফিরে আসি। নাবার্ডকে বলছে।